ষষ্ঠী। জগদীশ গুপ্ত। চোখ দুটি গোল আর লাল, আড়ি দীর্ঘে সে প্রকাণ্ড, কিন্তু আকার আর চেহারার চেয়ে ভয়ঙ্কর তার কথা। সদুখার কথা কয় খুব আস্তে আস্তে, চাপা গলায়, তার কথায় আর চেহারায় এমনি গরমিল যে তাহার কথা শুনিলেই ধা করে মনে হয় আগুন ধোয়াইতেছে। বাস্তবিক কথাগুলো তার ধোঁয়ার মতোই যেন হালকা, কিন্তু ভেতর হইতে কখন যে আগুনের জীব বাহির হইয়া আসিবে তাহারই দিশা না পাইয়া লোকে তার সামনে একেবারে কুঁচকিয়া যায়। যে কয়জন পেয়ারের মানুষ তার আছে, সুদূর লোক বলিয়া তাহাদের দাপটও কম নয়, অথচ তাহারাই আবার তার সামনে শীতের ব্যাঙের মতো গুটাইয়া থাকে। সদুখার আগে গাওয়াল করিত, মানে কোমরে ঘুণসি, তামার তাবিজ, সুতার গুলি, সূচ, টিনের আয়না, চিরুনি, কাঠের কৌটা, খেলনা, এই সব মণিহারি জিনিস মাথায় করিয়া গায়ে গায়ে ফিরি করি বেড়াইত। তারপর সে শুরু করল ফরের কাজ। পাট, তিসি, সর্ষে, রাই, ধান, ধনে, গম, তিল, কলাই, এইসব যখনকার যা ফসল গায়ে গায়ে ঘুরিয়া 10-20 সংগ্রহ করিয়া আনিয়া দিত। তারপর হইল সে ব্যাপারী, মানে মহাজনের নৌকা পাট কি ধান বোঝাই হইয়া যায় মোকামে। সদুখা সেই নৌকার আর মালের ভার লইয়া কর্তা হইয়া নৌকায় যাওয়া আসা করে। অতঃপর হাজার মনে এক পালোয়ারি নৌকা কিনিয়া সে নিজেই মহাজন হইয়া গদিতে বসিল। পয়মন্ত লোক দেখিতে দেখিতে পরতা ফিরিয়া গেল, অনর্গল পয়সা হাতে আসিতে লাগল, কিন্তু লোকটার বজ্জাতি গেল না। সে হাটে যায়, বাজারের সেরা মাছটার চোয়াল ধরিয়া তুলিয়া অনর্থক জিজ্ঞাসা করে, কত? জেলে বলে 2.5 টাকা। সদু বলে 2.5 টাকা বেশ সস্তা তো, বলিয়া চাকরের হাতে মাছটা দেয়। বিদেশি যদি কেহ সেখানে থাকে সে ভাবে বুঝি সত্যিই সস্তা সদুর কাছে, কিন্তু যে চেনে সদুকে সে মনে মনে হাসে, জেলে কাঁপিয়া ওঠে। সদু যাবার বেলা 8 গণ্ডা পয়সা জেলের চুপড়ির ভিতর ফেলিয়া দিয়া চলে যায়, যথা লাভ মনে করিয়া জেলে তাই টেকে রাখে। সুদকুর নিধিরাম দত্তের ঘরে সেদিন আগুন লাগিয়া গেল। এমন প্রায় হয় গ্রামের ছোটোখাটের মধ্যে। ও একটা ব্যবসা। দিয়াশলাইয়ের কাঠিটা জ্বালিয়া চালের উপর ফেলিয়ে দিলে আগুন লাগুক আর নাই লাগুক তার দাম 1 টাকা। ঘরের ভিতর জ্বলন্ত টিকে গুজিয়া দিলে 3 টাকা। ঘরের চার কোণেই আগুন দিলে 5 টাকা। ঘরের ভিতরকার মানুষ বাইরে যাইতে বাহির হইতে না পারে এমনি করিয়া বাহির হইতে দরজা বন্ধ ছন্দ করিয়া আগুন দিলে 10 টাকা। সদুখার ছিল এসবের সর্দার, কিন্তু ইতিমধ্যেই মস্ত ব্যবসাত বলিয়া চারিদিকে নাম পড়িয়া গিয়াছে। নৌকা হইয়াছে 3খানা, ওদিকে ঢাকা, ওদিকে রাজমহল, ওদিকে কলকাতা পর্যন্ত তার মাল খরিদ বিক্রি হয়। দোতলা দালানও উঠিয়াছে, বেশ কুঠুরি তার। বৈঠকখানা, ফরাস, তাকিয়া, গড়গড়া, কুরসি, আরবি, তামাক, অম্বুরি, তামাক, পিতলের বদনা সবই হইয়াছে। দাসী, বাদী, খানসামা, তাও 10-20টার কম নয়। বিবিও জুটিয়াছে গোটা 5 সোয়াগণ্ডা। বিবিদের মহাল সব আলাদা আলাদা। এক এক বিবির খাসে 2 বাদী। বছরে সদু খার অত বড় বাড়ি নোংরামিতে আর গোলমালে জংলা পয়রার আড্ডাকেও ডিঙ্গাইয়া গেছে। নৌকার খ্যাপে খ্যাপে সদু টাকা ঘরে আনে 4-5 হাজার, কিন্তু একটি অভ্যাস সে কোনোদিনও ছাড়ে নাই। একখানা নৌকায় সে প্রতিবারই যায়, একবার এখানা একবার ওখানা, এরকম করিয়া 3খানাতেই সে পালাপালি করিয়া বেড়ায়। সঙ্গে থাকে গোটা 2 দাসী, বাদী আর তার কয়েল চৈতন্যর মতো অমন ধারা ভয়ঙ্কর পাকা লোক সহজে চোখে পড়ে না।
ফি দাড়ির ঝুলে ১৫০ পর্যন্ত সে চুরি করিতে পারে। এমনি তার সাফাই হতো। কালীগঞ্জের বাজারের হাটে সদুখার নৌকা গেরাপি করা আছে, পাটের গাঁঠ নামাইয়া ঘাটেই কামানের ওজন হইয়া মহাজনের গুদামে উঠিয়া যাইতেছে। বাজারে ঘাটের খানিকটাই উত্তরে স্নানের ঘাট। নৌকার ছইয়ের উপর বসিয়া ছাতি মাথায় দিয়া মালের উঠানামা দেখিতে দেখিতে সেই স্নানের ঘাটের দিকে হঠাৎ চাহিয়া সদুর মনে হইল, বা বেটা বেশ, বউটি তো ২০-২২ বছরের একটি বউ। জল লইতে আসিয়া ঘোমটা একটু তুলিয়া সদুরি পাটের গাঁটি ওজন করা দেখিতেছিল। রাধা বাড়ার জন্য সঙ্গে যে বাদী দুটি আসিয়াছিল তাদের একটিকে ডাকিয়া বউটার পিছন ধরাইয়া দিল। বাদী বউয়ের বাড়ি চিনিয়া আসিয়া গোপনে সদুকে সে বাড়িটা দেখাইয়া দিল। সদু তার পরদিন হাঁটিতে হাঁটিতে ঠিক তার পাশের বাড়িটাতে গিয়ে উঠিল। বাহিরের উঠানে দাঁড়াইতে না দাঁড়াইতে বাড়ির লোকের সমাদর করিয়া তাহাকে ডাকাইয়া লইয়া জলচৌকির উপরে বসাইল। বড় একজন কারবারি সম্ভ্রান্ত লোক বলিয়া তাহারা সদুর মুখ চিনিত, তাই খাতির করিয়া পান দিল, তামাক দিল। কিন্তু তামাক খাওয়া সদু ভালো করিয়া হইল না। হুকা টানিতে টানিতে সহসা দুটি গণ্ড বাহিয়া তার চোখের জল অবিরল ধারায় গড়াইয়া পড়তে লাগলো। বাড়ির লোক অবাক হইয়া গেল, জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন? সদু বলল, কাঁদছি ভাই বড় কষ্টে। যাকে আর কোনোদিন দেখব বলে মনে আশা ছিল না, আল্লাহর দোহায় তাকেই আমি দেখেছি। উপস্থিত সকলে হা করিয়া রইল। সদু বলিতে লাগলো, তাকেই আমি দেখেছি ভাই। সে আমার বোন নদীর ঘাট থেকে জল নিয়ে গেল একটা বউ। হঠাৎ তাকে দেখেই আমার বুক ছেদ করে উঠল। এ কাকে দেখলাম? ঠিক আমার সে মরা বোনটি যেন বেহেশত থেকে ফিরে এসেছে। তেমনি রূপ, তেমনি গড়ন, পা ফেলাটা পর্যন্ত তার ঠিক তারই মতো, একেবারে সেই বলিয়া শুধু হুকা ফেলিয়া আরও কাঁদিতে লাগলো। একজন বলিল, ও বাড়ির জসিমের বউ, সেই খুব সুন্দর। ওই দিন পর্যন্ত শুধু কাটিয়া চলিয়া আসিল, কিন্তু কথাটা জসিমদের কানে উঠিল প্রায় সঙ্গে সঙ্গেই। তাহারা সদুর নৌকায় যাইয়া দেখা করল। বলল, যাবেন একবার মেহেরবানি করে গরিবের বাড়ি, বসে আসবেন। তার পরদিন সদু 2 হাঁড়ি ভাজা বাতাসা, 2 হাঁড়ি জিলাপি লইয়া জসিমদের বাড়ি আসিয়া হাজির। আদর আপ্যায়ন দস্তুর মতো হইল। বোনের বাড়ি ভাই আসিলে যেমন হওয়া দরকার। ছেলেবেলাকার গল্প, বড় হওয়ার গল্প, আর সুখ্যাতি যা করিল তাও ঢের। আরও হাঁড়ি 4-5 খাজা বাতাসা জিলাপি ভাগনের নামে পাড়ার লোককে খাওয়াইয়া সদু নৌকা লইয়া সেখান হইতে চলিয়া গেল। দিন 15 পরেই সদুর লোক আসিল জসিমের বাড়ি, প্রায় 100 টাকার কাপড় চোপড় লইয়া। বোনের কাপড় রুমাল, ভাগ্নের কাপড় জামা জুতা, জসিমদের 3 ভাইয়ের কাপড় জামা জুতো গামছা ছাতি, আরও মিঠাই হরেক রকম। সঙ্গে চিঠি আসিল। বোনের জন্য প্রাণ 24 ঘন্টায় হুহু করে। জসিমের বাড়িতে রীতিমতো চেঁচামেচি লাগিয়ে গেল, এ আহ্লাদ রাখি কোথায়? এতগুলো ভাই, এই সব আমাদের, একেবারে আমাদের। লোকে বলিতে লাগলো, যাক, এতদিনে জসিমের দুঃখ ঘুচল শালাকে পেয়ে, আর কোমর জলে দাঁড়িয়ে পাট পোচাতে হবে না। কিন্তু এত পাওয়ার পাল্টা দেওয়া তো কিছুই চাই, তবে মুখ রক্ষা হয়। কিন্তু জসিমদের অবস্থা, ভাত জোটে তো নুন জোটে না মতো। কষ্টে সৃষ্টে 5 বাতাসা ছাড়া আর কিছুই পাঠানো হইল না। তবে ইহাদের জসিমদের আক্ষেপ করিবার কিছুই রইল না। 5 বাতাসা পাঠাইয়া শুধু এমন আরাজ পাঠাইল যেন সে সোনা খনির মুখ খোলা পাইয়াছে। এমন করিয়া লেনদেনের প্রণয় চলিতে চলিতে হঠাৎ একদিন সদুর বাড়ি একটা বিবাহ কেমন করিয়া যেন আসন্ন হইয়া উঠিল। জসিমের বাড়িতে সদুর পিয়াদা চিঠি লইয়া আসিল, আর 8 বেহারার 1 পালকি, জন 2 পাইক, 1 দাসী আসিল বোনকে লইতে। চিঠিতে লেখা ছিল, জসিম ভাই,
আমার ছোট ভাইয়ের শাদি অমুক তারিখে, বোনকে অবশ্য পাঠাবে। শাদির আর 8 দিন আছে, তোমরা তার 2-1 দিন আগে রওনা হয়ে আসবে, তাতে অমত বা অন্যথা করবে না। জসিমের বউ পালকি চড়িয়া আগে পাচ্ছে পাইক পেয়াদা আশাশোটা হইয়া হুম হুম করিয়া সদুর বাড়ি আসিয়া পৌঁছাল। জসিমের ছোট ভাই কাশেম 15-16 বছরের ছেলে, সেও সঙ্গে আসিল। পালকি শটান অন্দরের দরজায় আসিয়া নামিল। দাসীর সঙ্গে জসিমের বউ ভিতরে চলিয়া গেল। বিয়ে যেদিন হইবার কথা তার 3 দিন আগে সদু কাশিমকে ডাকিয়া বলল, বিয়ে এ তারিখে হলো না হে, লোক সঙ্গে দিচ্ছি, তুমি এখনকার মতো বাড়ি যাও। জসিম ভাইকে বলল, বিয়ের আগেই তারা ঠিক খবর পাবে। কাশেম বলিল, বউ কিছুদিন থাকবে এখানে, তার ব্যবস্থা পরে করব। কাশেম চলিয়া গেল। কিছুদিন যাইতেই জসিমেরা বউয়ের জন্য একটু ব্যস্ত হইয়া উঠিল। তার উপর পরের বাড়ি যাইয়া এতদিন থাকা, হাজার দহরম মহরম কুটুম্বিতে থাক, ভালো দেখায় না। কাজ কামাই করিয়া অবশেষে জসিম একদিন সদুর বাড়ি আসলো। জসিম সদুর বৈঠকখানার দাওয়ায় বসিয়া আছে। মনে মনে ভাবিতেছে, বাপরে কত বড় বাড়ি। এমন সময় বাড়ির মালিক আসিতেই সে উঠিয়া দাঁড়াইল। আপ্যায়িত হইয়া জসিম একটু হাসিল, কিন্তু ভুরু তুলিয়া সদু বলিল, কি চাও? যেন জসিমকে চেনেই না, এমনি সদুর আলগা ভাব। জসিম ভাবিল, বড়লোকেরা বুঝি এরকমই ঠাট্টা করিয়া থাকে, তাই আরও খানিকটা হাসিয়া বলল, ভাই, আমাকে চিনতে পারিলেন না? না। হে না, তুমি কে? তোমার বাড়ি কোথায়? সদুর রাগ দেখিয়া জসিমের মনে হইল এটা বড় লোকের ঠাট্টা নাও হতে পারে। সে অবাক হইয়া গেল, একটু থামিয়া গুছাইয়া লইয়া বলিল, আপনার নামই তো সদু খা। হ্যাঁ, আমার নামই সদু খা। তবে চিনতে পারলেন না কেন বুঝতে পারছি না। আমার নাম জসিম কারিগর, বাড়ি কালীগঞ্জ। সদু বলিল, কালীগঞ্জ চিনি বটে, তবে কয়েকবার আসা যাওয়া করেছি, কিন্তু তোমাকে তো চিনি নেই। সে কথা মরুক গে, এখন কি দরকারে এসেছো এখানে? জসিম বলল, আমার স্ত্রী পালিয়েছে বুঝি? শুনিয়া জসিম যেন আর থই পায় না। সদুর মুখের দিকে খানিকক্ষণ ফেল করিয়া চাহিয়া থাকিয়া ভয়ে ভয়ে বলল, আপনি তাকে নিয়ে এসেছেন? সদু যেন আচমকা বাঘ ডাকিয়া উঠিল। জেন্দার হুজুর বলিয়া সারা দিয়া ঝাঁকড়া চুল ঘুরাইয়া খিতমতগার জেন্দার আসিয়া দাঁড়াইল। তাকে দেখিয়া জসিমের কোমর জল দাঁড়াইয়া পাট পচাইবার পরেও হাতে পায়ে যেটুকু বল ছিল তাহাও অবশ হইয়া গেল। জেন্দারের ভ্রমরের মতো মিশমিশ কালো তেলমাখানো দেহখানার দিকে চাহিয়া জসিমের জিভটা একটু নড়িয়া গলার মধ্যে হিক্কার মতো একটা শব্দ হইল। আল্লাহ! শুধু জসিমের দিকে আঙ্গুল তুলিয়া বলল, এই বেটা পাগল। বলছে, আমি ওর বউকে নিয়ে এসেছি। বাদির বাচ্চার কান দুটো কেটে রেখে দে, নদী পার করে দিয়ায়। জো হুকুম বলিয়া জেন্দার আগাইয়া আসিতেই জসিম ফুপাইয়া কাঁদিয়া উঠিল। হাত দুটি জোর করিয়া বলিল, দুহাই হুজুরের মাপ করুন, রক্ষে করুন। শুধু বলল, যা, তবে আর পাগলামি করিস নে। কেমন করিয়া খোঁজ পাইল কে জানে। জসিম আসিয়া আছাড় খাইয়া পড়িল ঠিক মানুষটির সামনে। অর্জুন, নমশূদ্র, 70 বছরের বুড়ো। ঘটনা শুনে অর্জুন বলল, তুমি থানায় যাও, আমরা কি করতে পারি? কিন্তু জসিম সে কথা কিছুতেই মানিল না। বারবার সে একই কথা বলিতে লাগলো, তোমরা একবার চলো সদুর কাছে, তোমরা বললেই সে আমার বউকে ছেড়ে দিবে। বেচারা তখনও জানে না যে সদু তার বউকে নিকা করিয়া তাহারই ঘরে থাকে। জসিম কাঁদিয়া কাটিয়া অর্জুনের পা ধরিতে যায়। অর্জুন বলিল, চলো যাই, দেখে আসি, কিন্তু ব্যাপার অল্পে মিটবে না। তুমি তাকে চেনো না। জসিমের সঙ্গে অর্জুনকে দেখিয়াই শুধু হাসিয়া বলিল, কি বাবারাম, হনুমান নিয়ে এসেছ? এই হইল তার প্রথম কথা। তারপর দুই পক্ষের অনেক কথাই হইল চটাচটির মতো। শুধু কথা বলিল না যে জসিমের বউ তার বাড়িতে নাই, আছে যে তাও বলিল না। সে কথাটি এড়াইয়া নবাগত দেশ সেই কথাটি কেবল ধমকাতে লাগলো, মুসলমানে আমাদের যাই হোক, তোরা তার মধ্যে কোথাকার কে? জসিম তো ভয়ে কথাই বলল না। তারপর শেষ কথা শুধুই বলিল, জাত তুলিয়াই বলিল, তোদের আক্কেল হয় জুতো খেলে, অনেক দিন বুঝি মাথায় পড়ে না? অর্জুনের মুখের দিকে চাহিয়া তাহার বড় ভাইপো যুধিষ্ঠির তাহাকে টানিয়া বাইরে আনিবার সময় চেঁচাইয়া বলিয়া আসিল, এ মামলা মিটবে লাঠির ঘায়ে।
খবর দিও কবে চাও। সদু চেঁচিয়ে বলিল, আচ্ছা। দুই পক্ষে জানিল একটা মারামারি হইবেই। যুধিষ্ঠির দলে প্রায় 25 জন, সবাই অর্জুনের সাগরেদ। খবর পাঠাইলে আরও কিছু লোক পাওয়া যায়, কিন্তু অর্জুন তাহা হইতে দিল না। বলিল, তারা 200-র বেশি তো নয়। বাহিরের মধ্যে দলে দলে কেবল জসিমরা 3 ভাই, তারাও কেবল দেখিয়ে, লাঠি তাহাদের ধরিতে দেওয়া হয়নি। মারামারির জায়গা ঠিক হইল নমশূদ্র পাড়ার নিচেরকার গোচরণের ওই মাঠটা। কিন্তু সেটা কিন্তু সদুরই প্রস্তাব। বোধ হয় তার ইচ্ছা ছিল ইহাদের মারিতে মারিতে ঠেলিয়া বাড়িতে তুলিয়া দিয়ে সেই ঝোঁকে ঘরবাড়ি পর্যন্ত সাপাট করিয়া দিবে। যুধিষ্ঠির একবার আপত্তি করিল, কিন্তু অর্জুন বলিল, না, ওইখানেই হবে। দিন ধার্য হলো। ধার্য দিনে উহারা আসলো। গুণতিতে 200 হবেই, তার বেশি ছাড়া কম নয়। ইহারা মাত্র 22 জন। 22টি ঋজু সুগঠিত বৃষের মতো সুদৃঢ় দেহের, প্রত্যেকটি অংশে দুর্জয় সংযত শক্তি। আপাদমস্তক কোথাও জড়তা নেই। সকলেই গলায় রুদ্রাক্ষের মালা, পরনে রক্তাম্বর, কপালে সিঁদুরের ফোঁটা, হাতে একখানা করিয়া 4 হাত লম্বা লাঠি। সবাইকে একত্র করিয়া অর্জুন বলিল, তোরা খুব আস্তে আস্তে এগিয়ে যা, আমি আসছি। বলিয়াই সে ঘরে ঢুকল। সেখানে মাটিতে চাপিয়া বসিয়া মিনিট 5 চোখ বুজিয়ে থাকে। তারপর মা মা বলিয়া ডাকিতে ডাকিতে যখন সে চোখ খুলিয়া দাঁড়াইল, তখন সে পূর্বের চেহারা একেবারে বদলাইয়া গেছে। এখন সে যেন শিবের সংহার মূর্তি। এবার সে বাইরে আসিল। সচরাচর যেন চলিতে পারে না, এমনই সে জবুথ হবুক, কিন্তু এ সময় যেন রক্তের গন্ধে সে ছুটিয়া চলে। তার হাঁকে বাঘেও পিলে চমকায়, এমনি গলার ব্যাগ। তার লৌহ কঠিন পেশি বোতলগুলির তরঙ্গের শৃঙ্গে শৃঙ্গে তটে তটে, তাদের সঞ্চরণে আকুঞ্চনে সম্প্রসারণে যেন রুদ্রের তেজ নাচিতে থাকে। মা মা বলিয়া ডাকিতে ডাকিতে ছুটিয়া আসিয়া অর্জুন বলিল, সঙ্গে আয়। বলিয়া হাত ছাড়িয়া মাঠে যাইয়া পড়ল। তারপর যে কি হইল ভালো করিয়া বলিতে পারব না। 1 ঘণ্টা ঝড় এমনি আসি, খালি শো শো শব্দ। অন্ধকারে হঠাৎ চোখ বুজিয়া যায়। চোখ খুলিয়াই দেখি হাত পা ছেঁড়া গোটাকতক মানুষ পড়িয়া আছে। চোখের সামনে আর সব ফাঁকা। সেরকমই একটা কাণ্ড ঘটিয়া গেল চোখের নিমেষে। মারামারি যখন থামিল, তখন সেই 22 জনেরই মনে হইল কতকাল পরে যেন তারা মাটিতে ফিরিয়াছে। অর্জুনরা কজন ছাড়া মাঠে আর কেউ নেই। জসিমরা 3 ভাই দূরে দাঁড়াইয়া থরথর করে কাঁপিতেছে। জসিম তার বউকে ফিরিয়া পায় নাই, বউ নিজেই আসতে চায় নাই।